আসসালামু আলাইকুম। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের কারো কি কোনো কোশ্চেন আছে যেটা আপনারা বুঝেন নাই, এরকম কিছু আছে? এমন কেউ আছেন? তাহলে কি আমরা বুঝে নিব যে আমাদের কিওয়ার্ড রিসার্চটা একদম কমপ্লিট, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে। তাহলে কিওয়ার্ড রিসার্চে টপিক্সটা আজকে থেকে আমাদের শেষ। এই কিওয়ার্ডস যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার কিন্তু একটা কন্টেন্ট লেখার প্রয়োজন। আমরা কন্টেন্ট নিয়ে মোটামুটি 3টা বা 4টা ক্লাস করব। এই ক্লাসে আপনি কন্টেন্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাবেন যে একটা কন্টেন্ট আপনি কিভাবে লিখবেন, একটা কন্টেন্ট কেন লিখবেন। আপনারা যদি গুগলে একটা সার্চ দেন যে কন্টেন্ট কাকে বলা হয়, সিম্পল যখন সার্চ দিবেন দেখবেন কন্টেন্ট সংক্রান্ত কিছু লেখা আছে। চলেন আমরা গুগলে যদি এখানে সার্চ দিই হোয়াট ইজ কন্টেন্ট লিখে যদি সার্চ দেন, এই যে এই সাইটে দেখেন লেখা আসছে কন্টেন্ট ইজ দ্য ইনফরমেশন content within communication media including the internet, cinema, television, radio, audio, CDs. That means content বলতে বোঝাচ্ছে আপনার যে টোটাল অঙ্গি ভঙ্গি, এটা হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে ইমেজ, হতে পারে কোনো লেখা। এইগুলো দিয়ে যখন আপনার মনের ভাব প্রকাশ হবে সেটাকেই বলা হচ্ছে আপনার কন্টেন্ট। আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করেছি ওই কিওয়ার্ড দিয়েই কিন্তু আমরা একটা কন্টেন্ট লিখব। সাপোজ মনে করেন আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করেছেন ওই কিওয়ার্ড দিয়েই কিন্তু আপনার কন্টেন্ট লিখতে হবে। তার মধ্যে একটা হলো যে আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করব এই কিওয়ার্ডের কিছু রিলেভেন্ট কিওয়ার্ডস থাকবে, এইটাকে বলা হচ্ছিল কিওয়ার্ডস ভেরিয়েশন। যেন আপনার ওই কন্টেন্টের মাঝে কিওয়ার্ডসের পাশাপাশি আরও কিছু রিলেভেন্ট কিওয়ার্ডস আসে, যেন আপনার কন্টেন্টটা বড় হয়। এই কারণে আপনার জন্য রিলেভেন্ট কিছু কিওয়ার্ডস থাকবে। এখন দেখেন রিলেভেন্ট কিওয়ার্ড হলো যে আপনি যেই কিওয়ার্ডসটা আছে ওটার সাথে যাবে, এই কিওয়ার্ডসটাকে বলা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ডস। আর একটা জিনিস মনে রাখবেন যে কন্টেন্ট ইজ দ্য কিং। যে কোনো ওয়েবসাইটের ইউআরএল যদি আপনি র্যাঙ্ক করতে চান তাহলে কন্টেন্ট হলো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। উইদাউট কন্টেন্ট ইউ ক্যান নট র্যাঙ্ক এনি ইউআরএল অর আর্টিকেল। তার মানে দেখেন আপনি কিন্তু কন্টেন্ট ছাড়া কোনো ওয়েবসাইটের ইউআরএল বা আর্টিকেল র্যাঙ্ক করতে পারবেন না। আর যখনই আপনি কন্টেন্ট প্রপারলি দিবেন কিওয়ার্ড রিসার্চ করে, দেন কন্টেন্টের জন্যই কিন্তু আপনার ওই ইউআরএলটা র্যাঙ্ক করতে পারে। আর এই কন্টেন্ট দিয়েই কিন্তু আমরা সব সময় র্যাঙ্ক করব। এখন চলেন আমরা একটা বেসিক আইডিয়া নিব যে কন্টেন্টটা কি। আপনাকে যদি কন্টেন্ট জিনিসটা একটু বোঝাতে আসি, এখানে দুইজন মানুষ মনে করেন বোতল সেল করতেছে। এই একজন সেল করতেছে এই বোতল এবং সেকেন্ড জন সেল করতেছে এই বোতল। প্রথম যে সেল করতেছে সে বলতেছে এই বোতলটা আমি ইন্ডিয়া থেকে আমদানি করেছি, ইন্ডিয়া থেকে আমদানি করেছি। এই বোতলটার দাম হলো আপনার 350 টাকা। এইখানে কিন্তু আর কোনো ইনফরমেশন দেয় নাই। আর আপনি যখন এইখানে আসবেন, এ বলতেছে এই বোতলটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, এই বোতলের দাম হলো 350 টাকা। এই দুইটা দেখেন ইনফরমেশন প্রায় একই। এও বলতেছে ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, এও ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। এটারও দাম 350, এটারও দাম 350। এখন মনে করেন আপনি এই যে দোকানদার এ আছে, মনে করেন এ লিখতেছে এই বোতলটা ইন্ডিয়াতে তৈরি হয়েছে। ইন্ডিয়াতে যখন তৈরি হয়েছে এখানে খুব ভালো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছিল যেন এই বোতলে পানি পান করলে আপনার কোনো ক্ষতি না হয়। দেন এটা আমরা বাংলাদেশে আমদানি করেছি, এই বোতলের কোনো সাইড ইফেক্ট নেই। এখন এই বোতলটা আমরা প্রোভাইড করতেছি যেটার দাম হলো 350 টাকা এবং দুইভাবে নিতে পারেন। এক নাম্বার হলো ক্যাশ অন ডেলিভারি, আপনাকে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব, আপনি ওইখানে ক্যাশ দিয়ে বোতলটা রিসিভ করতে পারবেন। 2 নম্বর বলা হচ্ছে যে আপনি চাইলে আমাদের শোরুমে আসবেন, শোরুমে এসে বোতলটা দেখবেন, দেন বোতলটা নেবেন। দেখেন এও বোতল সেল করতেছে, এও কিন্তু বোতল সেল করতেছে। এর কাছে প্রপার ইনফরমেশন নাই আর এর কাছে কিন্তু প্রপার ইনফরমেশন আছে। এই যে ইনফরমেশন নেই, উইদাউট ইনফরমেশন, আর এটা হচ্ছে উইথ ইনফরমেশন। এই টোটাল কোনো কিছুর উপরে যখন একটা ইনফরমেশন দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে কন্টেন্ট। টোটাল যে ইনফরমেশনটা দেওয়া হবে সেইটাকে বলা হচ্ছে আপনার কন্টেন্ট। এটা উইদাউট কন্টেন্ট একটি প্রোডাক্ট আর এটা উইথ কন্টেন্ট একটি প্রোডাক্ট। গুগল সবসময় এটা পছন্দ করে যেখানে প্রোডাক্টের সাথে আপনার একটা কন্টেন্ট থাকবে। এখন বলেন তো কন্টেন্ট জিনিসটা ক্লিয়ার না আর কোনো সমস্যা আছে?
এখন আপনি যে কন্টেন্ট লিখবেন এই কন্টেন্টটা কেমনে লিখবেন দেখেন, আমরা মেইনলি কন্টেন্ট লিখতেছি গুগলকে ইমপ্রেস করার জন্য। মনে করেন একটা এক্সাম্পল হিসাবে যদি বলা যায়, এখানে একটা রাজা রয়েছে, মনে করেন এই রাজার একটা মেয়ে আছে। এখন এই রাজা বলতেছে যে আমার মেয়ের আমি বিয়ে দিব এবং এই বিয়েটা তার সাথে দিব যে আমার মেয়েকে ইমপ্রেস করতে পারবে। একটু বুঝেন, রাজা বলতেছে যে আমার মেয়ের বিয়ে তার সাথে দিব যে আমার মেয়েকে ইমপ্রেস করতে পারবে। তার মানে সে কিন্তু দেখবে না ওই ছেলেটা কি করে, শুধু এতটুকু দেখবে যে ইমপ্রেস করতে পারতেছে কিনা। এবং যখন সবাই রাজার মেয়ের সামনে আসছে, রাজার মেয়ে বলতেছে যে তোমরা যারা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, তোমরা আমার জন্য একটা পত্র লেখো। এই পত্রর মধ্যে আমার যেটা পছন্দ হবে তাকেই আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিব। এখন দেখেন, আপনি যখন কন্টেন্ট লিখতে চাইবেন আপনার মাথার মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসবে যে আমি এমনভাবে কন্টেন্টটা লিখব যেন এটাকে কন্টেন্ট না বলে মনে করেন আপনি বলতেছেন প্রেমপত্র বা একটা চিঠি। এই চিঠিটা আপনি এমনভাবে লিখবেন এই রাজার মেয়ে ইমপ্রেসড হয়। এই কারণে আপনি যখন একটা প্রেমপত্র বা চিঠি যেটাই বলেন না কেন, এইটা যখন লিখবেন এমনভাবে লিখতে হবে ওই লেখাটা যখন ইনি পড়বেন, পড়তে পড়তে ইনার এই লেখাটা ভালো লাগবে। এক নাম্বার যেটা সেটা হলো এই লেখাটা ভালো লাগবে, যে তার লেখাটা ভালো লাগতেছে। দুই নম্বর বলা হচ্ছে যে লেখাটা যখন সে পড়বে তখন সে মজা পাবে। শুধু ভালো লাগলে হবে না, যখন পড়বে পড়ার সাথে সাথে সে একটু হাসবে, তার মানে সে পড়তে পড়তে এটার প্রতি একটা মজা পাবে। তিন নাম্বার যেটা সেটা দেখেন, যত ভালো লাগুক নাই কেন যদি আত্মবিশ্বাস না আসে তাহলে কখনো কিন্তু সে ইমপ্রেসড হবে না। এই কারণে তিন নাম্বার পত্রটা পড়বে তখন তার প্রতি কিন্তু একটা আত্মবিশ্বাস আসতে হবে। এই আত্মবিশ্বাস বলতে মনে করেন ফিউচার লাইফে যে তার সাথে থাকবে সে তাকে ঠিকঠাক মতো রাখতে পারবে কিনা, এই যে আত্মবিশ্বাস যেন তার উপর আসে। এই জন্য তিন নাম্বার বলা হচ্ছে যখন এই পত্রটা পড়বে তখন এই মেয়েটার এর প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসবে। চার নাম্বার বলা হচ্ছে দেখেন, এই সবাই একটা করে পত্র লিখেছে, এই সবার পত্রটা যদি একই রকম হয় তাহলে ইনি কিন্তু ইমপ্রেসড হবে না। তাহলে আপনার পত্রটা অবশ্যই ইউনিক হতে হবে, যেটা অন্য কারোর সাথে ম্যাচিং হবে না। 5 নাম্বার দেখেন, আপনার এই পত্রের মধ্যে কিছু ইনফরমেশন থাকবে। ইনফরমেশনটা হতে পারে এরকম যে আমরা এখানে ঘুরতে যাব, আমরা সেখানে গিয়ে এটা খাবো, এরকম বিভিন্ন ইনফরমেশন আপনি দিতে পারেন যে ইনফরমেশনগুলো সে বিশ্বাস করতে পারবে। এবং ফাইনালি দেখেন লাস্টে যেটা আসবে সেটা হলো যে এই মেয়েটা যখন পত্রটা পড়তেছে, এই পত্রটা পড়ে যেন যে পত্র লিখতেছে তার প্রতি একটা বিশ্বাস আসে, সে তাকে কেমন রাখবে, ফিউচার লাইফে সে তাকে ভালো রাখবে না খারাপ লাগবে। এই সব কিছু যদি কোনো পত্রের মধ্যে থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে এই মেয়েটা এই প্রেমপত্র পড়ে ওই ছেলেটার উপর ইমপ্রেস হবে। তার মানে এ যখন এই পত্রটা লিখতেছিল ইনার মেইন উদ্দেশ্য ছিল ইনাকে ইমপ্রেস করা। ইমপ্রেস করতে কিভাবে পত্র লিখতে হবে সে কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে পত্র লিখেছে। এখন দেখেন, আপনি যখন একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য একটা পত্র লিখেছেন, যেখানে মনে করেন পত্রটা ভালো লাগা ছিল, পত্রটা যখন পড়েছিল মজা পেয়েছিল, 3 নাম্বার যখন পত্রটা পড়েছিল তার প্রতি একটা বিশ্বাস ছিল, এই পত্রটা একটা ইউনিক ছিল, এটা একটু ইনফরমেশন ছিল, এবং ফাইনালি তাকে ভালো রাখতে পারবে কিনা সেটা ছিল। এই সব কিছু মিলে কিন্তু এই পত্রটা এই মেয়েটাকে ইমপ্রেস করেছে। এখন যদি আপনি এটাকে গুগল মনে করেন যে এটা আমার গুগল, এই গুগলকে আপনি ইমপ্রেস করবেন। আপনি যেভাবে এই মেয়েটাকে ইমপ্রেস করেছেন এক্স্যাক্টলি কন্টেন্ট লিখে কিন্তু গুগলকে ওইভাবে ইমপ্রেস করতে হবে। যদি ওইভাবে গুগলকে ইমপ্রেস করতে পারেন, যেমন এখানে হাজার হাজার সেলের মধ্যে থেকে কিন্তু এই মেয়েটা একজনকে লাইফ পার্টনার হিসেবে বেছে নিয়েছে, ঠিক
ওইভাবে হাজার হাজার কন্টেন্টের মধ্য থেকে গুগল কিন্তু আপনার কন্টেন্টটাকে 1 নম্বরে দিয়ে দিবে। যেভাবে প্রেমপত্র দিয়ে এই মেয়েটাকে ইমপ্রেস করা হয়েছে, এক্স্যাক্টলি ওইভাবে কন্টেন্ট দিয়ে আপনাকে গুগলকে ইমপ্রেস করতে হবে। এতটুকু কি বুঝেছেন আপনারা? কন্টেন্ট দিয়ে কি করতে হবে আমাদের? কন্টেন্টের জন্য মেইন টার্গেট কি? বুঝছি স্যার। সহজ কথা সম্রাট, সহজ কথা। মনে করেন এই যে এই মেয়েটাকে আপনারা সবাই ইমপ্রেস করবেন। মনে করেন এখানে সম্রাট আছে, এখানে বাকি আছে, এইখানে মনে করেন সিফাত আছে, এই সবাই মিলে একে ইমপ্রেস করবেন। এবং এ বলেছে তোমরা যে আমাকে ইমপ্রেস করতে পারবা আমি তাকে আমার লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করব। এখন আপনি কি করতেছেন? আপনি মনে করেন জানেন যে এ ঘোরাফেরা খুব পছন্দ করে, তাকে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে নিয়ে যাচ্ছেন, তাকে ভালো মন্দ খাওয়াচ্ছেন। এই মনে করেন বাকি ছেলেটা খুব গরিব ঘরের ছেলে, টাকা পয়সা নাই, এ আসলে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে না, কিন্তু তাকে খুব ভালোবাসতে পারে, তাকে বুঝে, ঠিক আছে? আর এই সিফাতের মধ্যে মনে করেন সব গুণই আছে, সে নম্র ভদ্র একটা ছেলে, সে যথেষ্ট পরিমাণ তাকে বুঝে, তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। সে কি খাবে এইটা বলার আগেই মনে করেন সিফাত বুঝতে পারে যে আজকে কাচ্চি ভাই গিয়ে কাচ্চি খাবে। সে তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারে যে আজকে সে চাচ্ছে নাটোর ড্রিম ভ্যালিতে ঘুরতে যেতে। দেখেন এই সিফাত কিন্তু সব কিছু জানে, এর চেহারা দেখেই কিন্তু সিফাত বুঝতে পারতেছে যে এ কি চাচ্ছে। এখন আপনি বলেন তো সম্রাট, এই মেয়েটা কাকে তার লাইফ পার্টনার হিসেবে গ্রহণ করবে? হ্যাঁ, যে তাকে বুঝে তাকেই পছন্দ করবে। এক্স্যাক্টলি গুগলকে যে বুঝাতে পারবে যে আমি তোমার জন্যেই এত কিছু করতেছি, তখন কিন্তু গুগল তাকেই প্রথম পজিশনে দিবে। কেমন বুঝতে পেরেছেন? এক কথায় যেভাবে ইমপ্রেস করতেছে ওইভাবে গুগলকে ইমপ্রেস করতে হবে। গুগলকে কন্টেন্ট দিয়ে ইমপ্রেস করার জন্য কি কি করতে হবে সেটা আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আমার মেইন টার্গেট হলো সিফাত যেরকম ইমপ্রেস করেছে আমরা গুগলকে এইভাবে ইমপ্রেস করব। আমরা যে কাজটা করব, কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখবে, আমরা সেটা চেক করে দেখব সেই কন্টেন্টটা এসইও ফ্রেন্ডলি আছে কিনা, ঠিক আছে? জাস্ট এটা আমরা চেক করব। আর যদি এমন হয় যে আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে, তখন কিন্তু এটা আলাদা ব্যাপার। আপনাদের মাঝে একজন ভালো কন্টেন্ট রাইটার আছে, গুগল যেমন কন্টেন্ট পছন্দ করে, প্রথম যেটা বলা হচ্ছে কন্টেন্টটা ইনফরমেটিভ হবে। ইনফরমেটিভ বলতে আপনি যে কন্টেন্টটা লিখতেছেন ওই কন্টেন্টে ইনফরমেশন থাকবে পারফেক্টলি ওই জিনিসের উপরই। ইনফরমেটিভ হলো এক্স্যাক্টলি ওই জিনিস নিয়ে তথ্যবহুল একটা কন্টেন্ট লেখা। 2 নম্বরে বলা হচ্ছে ইউনিক কন্টেন্ট গুগল পছন্দ করে। ইউনিক কন্টেন্ট হলো অনেক মানুষই অনেক কন্টেন্ট লিখবে, আপনার কন্টেন্ট কিন্তু তার সাথে ম্যাচিং হবে না, তারা একরকম লিখবে, আপনাকে কিন্তু অন্যরকম লিখতে হবে। 3 নাম্বার যেটা বলা হচ্ছে সেটা ন্যাচারাল, যেই জিনিসটা নিয়ে লিখবেন, আপনি যদি ল্যাপটপ নিয়ে লেখেন তাহলে ল্যাপটপ নিয়েই লিখতে হবে, ল্যাপটপের মধ্যে আপনি ক্যামেরা নিয়ে আসতে পারবেন না, এটা হলো ন্যাচারাল। আর 4 নাম্বার বলা হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি নিয়েই মূলত আমরা আরো 2-4টা কথা বলবো, সুতরাং এইটা আমরা এখন বাদ দিলাম, এটা নিয়ে আমরা আরো বেশি কথা বলবো। 5 নাম্বার বলা হচ্ছে গুগল অ্যালগোরিদম মেনে চল। গুগল অ্যালগোরিদম হলো গুগল কিছু দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার কন্টেন্টটা লিখতে হবে। এই লাস্টে বলা হচ্ছে গুগল পারফেক্ট কন্টেন্ট, এই জিনিসগুলো গুগল পছন্দ করে। কেমন? আর এই গুগলকে যদি ইমপ্রেস করতে চান আপনি, তাহলে এইগুলো দিয়েই আপনাকে কিন্তু কন্টেন্ট লিখতে হবে। গুগল কিছু কন্টেন্ট আছে এগুলো পছন্দ করে না, পছন্দ যেগুলো করে না তার মধ্যে একটা আছে থিন কন্টেন্ট। থিন কন্টেন্ট হলো ছোট্ট কন্টেন্ট। আপনি যেমন আমরা বোতল নিয়ে একটা টপিকস লিখেছিলাম, এইখানে যদি এমন একটা ইনফরমেশন দেন যেখানে বোতলটাকে কভার করে, বোতলটা কিভাবে তৈরি হয়েছে, এটার দাম কীরকম, এটা কিভাবে সে সেল করতেছে, টোটাল ইনফরমেশন যদি না দিয়ে কিছু জিনিস লেখেন,
বেশি ইনফরমেশন না থাকে সেটাকে বলা হচ্ছে থিন কন্টেন্ট। এখন যখন আপনি কন্টেন্ট লিখবেন, মনে করেন একটা প্রোডাক্টের জন্য কন্টেন্ট লিখবেন, তখন মিনিমাম আপনি 300 ওয়ার্ড লিখবেন। একটু বিষয়টা ফলো করেন। আপনি যদি কোনো একটা প্রোডাক্টের জন্য, প্রোডাক্ট মিন্স আপনার দারাজের মতো, দারাজে দেখেন বিভিন্ন প্রোডাক্ট থাকে, এরকম প্রোডাক্টের জন্য যদি আপনি কিছু লেখেন তখন আপনার কন্টেন্টটা হবে 300 ওয়ার্ডের। আর যদি আপনি মনে করেন অ্যাফিলিয়েটের জন্য কিছু কন্টেন্ট লেখেন, সেই কন্টেন্টগুলো 1K ওয়ার্ডের লিখলেই মোটামুটি হবে। আর যদি আপনি কখনো লেখেন মনে করেন অ্যাডসেন্সের জন্য, অ্যাডসেন্সের জন্য যত বড় কন্টেন্ট লিখতে পারেন, এটা সমস্যা নাই, কারণ অ্যাডসেন্স থেকে আপনি আর্নিংয়ের জন্য নিয়ে আসছেন। 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হলো প্লাগারিজম, কপি পেস্ট। কপি পেস্ট হলো কোনো একটা ওয়েবসাইটে একটা কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা আপনি হুবহু কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন বা ক্লায়েন্টের ওয়েবসাইটে দিয়ে দিলেন, এটাকে বলা হচ্ছে কপি পেস্ট বা প্লাগারিজম। যখন আপনি একটা কন্টেন্ট লিখবেন তখন ওই কন্টেন্টটা আপনার উইদাউট প্লাগারিজম হতে হবে, তার মানে ওইখানে কোনো প্লাগারিজম থাকবে না। এরপরে যেটা বলা হচ্ছে সেটা হলো যে এআই কন্টেন্ট। কোনো টুলস আপনাকে যদি কন্টেন্ট লিখে দেয় সেটাকে বলা হচ্ছে এআই কন্টেন্ট। আপনি কখনো একটা কন্টেন্ট এআই দিয়ে সরাসরি লিখে আপনি আপলোড করবেন না। আপনি যখন এআই এর হেল্প নেবেন, সে একটা কন্টেন্ট লিখে দিবে, এই কন্টেন্টটাকে আপনি হিউম্যান টাচ দিবেন। হিউম্যান টাচ জিনিসটা হলো, মনে করেন এআই যখন লিখবে সে কিন্তু তার নিজের মতন করেই লিখবে, বাট আপনি ওই জিনিসটা একটু ঘুরিয়ে সুন্দর করে লিখলেন। যদি এইভাবে হিউম্যান টাচ দিয়ে লিখতে পারেন তাহলে কিন্তু এটা ভালো। আর সরাসরি যদি আপনি এআই দিয়ে লেখেন তাহলে এই কন্টেন্টটা গুগল পছন্দ করে না। নেক্সটে যেটা বলা হচ্ছে সেটা হলো রিরাইটিং, ঘুরিয়ে লেখা। ঘুরিয়ে লেখাটা হলো এরকম, মনে করেন যে আমি রাজশাহীতে গিয়ে ভাত খাবো, এখন এইটাকে আপনি এইভাবে লিখলেন, আমি রাজশাহীতে বাইক যোগে গিয়ে ভাত খাবো, জাস্ট একটু ঘুরিয়ে লিখলেন। এই ঘুরিয়ে লেখাটাও কিন্তু গুগল পছন্দ করে না। আপনি ঘুরিয়েও যদি লেখেন এমনভাবে লিখতে হবে যেন গুগল এটা বুঝতে না পারে। তার মানে আপনি যদি কয়েকটা কন্টেন্ট সুন্দর করে পড়েন, পরে কিন্তু আপনি চাইলে ইউনিক একটা কন্টেন্ট লিখতে পারবেন। এরপরে বলা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং হলো কোনো একটা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফটাকে হুবহু ওইভাবে না লিখে টুলসের মাধ্যমে জাস্ট কিছু জিনিস চেঞ্জ করে যেটা দেয় সেটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংয়ের জন্য কয়েকটা টুলস আছে, তার মধ্যে একটা হলো কুইলবোর্ড, যেটা দিয়ে আমরা সরাসরি প্যারাফ্রেজিং করতে পারি। আর কুইলবোর্ড ছাড়া আরেকটা আছে আপনার স্মল এসইও টুলস, যেই টুলস দিয়ে কোনো একটা কন্টেন্ট আছে ওই কন্টেন্টটাকে রিরাইট করতে পারি। আপনি এইটার জন্য জাস্ট গুগলে যদি সার্চ দেন আর্টিকেল রিরাইটিং টুলস, তাহলে ওইটা চলে আসবে। নেক্সটে যেটা বলা হচ্ছে সেটা হলো আনন্যাচারাল। এই জিনিসটা হলো যেটা হলো আপনার সাথে যায় না। জিনিসটা মনে করেন যেহেতু আমরা বোতল সেল করতেছি, এখন বোতলের জায়গায় যদি আপনি কোনোভাবে অন্য কোনো টপিকস ঢুকিয়ে দেন, যেমন বোতল, মনে করেন বোতল আপনি সেল করতেছেন, এখন বোতল সেল করতে এসে আপনি বলতেছেন এই বোতলে হাফ কেজি মধু ধরে, মধু অনেক পুষ্টিকর খাবার, এইভাবে আপনি মধুর গুণগান শুরু করে দিলেন, তাহলে দেখেন এটা কিন্তু ন্যাচারাল কন্টেন্ট হলো না। আপনি বোতল সেল করবেন অথচ মধুর গুণগান গাচ্ছেন। আপনি বোতল সেল করলে আপনার বোতলেরই গুণগান গাইতে হবে, ঠিক আছে? আর যখন এই বোতলের বাহিরে কিছু কথা বলবেন সেটাকে বলা হচ্ছে আনন্যাচারাল। এরপরে দেখেন বলা হচ্ছে ফোর্স টাইপ, কিওয়ার্ডসকে বেশিবার ব্যবহার করা। আমরা এই জিনিসটা নিয়ে পরে কথা বলবো, বাট এতটুকু মনে রাখেন কোনো একটা কন্টেন্টের মধ্যে আপনি যে কিওয়ার্ডসটা সিলেক্ট করেছেন এই কিওয়ার্ডসটা খুব বেশি ব্যবহার করা যাবে না। এই কিওয়ার্ডসটা যদি খুব বেশি ব্যবহার করেন সেটাকে গুগল ফোর্স বলা হচ্ছে, কারণ তখন গুগল এটা অপছন্দ করে। আর আমরা যে কিওয়ার্ডটা রিসার্চ করব এটা আপনার কন্টেন্টের মধ্যে থাকবে 1 থেকে 2%। আচ্ছা, এখন আপনারা বলেন তো গুগল কি পছন্দ করে আর কি অপছন্দ করে, এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে আপনাদের? ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।